দেখো, ত্রিভুজের বিভিন্ন অংশ আছে, এই অংশগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। দেখো, আমরা শুধু মনে করি ত্রিভুজের তিনটা কোণ আছে, তিনটা বাহু আছে, আর কিছু নাই, এটা ভাবি না, আরো অনেক কিছু আছে। একটু খেয়াল করো। দেখো, এই যে এবিসি আমি দিলাম না, আমি একটু আগেই বলেছি যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তিনটা বিন্দু যোগ করে তো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে আমি বলতে পারি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে, তিনটা শীর্ষবিন্দু। আর এই যে বাহুগুলো আমরা সবাই চিনি, তিনটা থাকে হলো বাহু, তিনটা থাকে হলো কোণ, এটা আমরা জানি। প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা করে কোণ উৎপন্ন হয়, তাহলে তিনটা থাকে কোণ। এটাও আমরা শিখছি যে একটা ত্রিভুজের বহিস্থ কোণও থাকে, যে বহিস্থ কোণ, এটা আমি লিখতেছি না, এরকম বাহুকে বর্ধিত করলে এরকম বহিস্থ কোণ পাওয়া যায়। আর এগুলো আমার দরকার নেই, এগুলো আমি লিখবো না, আমার মেন কাজে যেগুলো লাগবে সেগুলো আমি দেখাই। একটা ত্রিভুজের দেখো, এই যে তিনটা বাহুর তিনটা মধ্যবিন্দু আছে না, এই বাহুর মধ্যবিন্দু মনে করো এই পি, এই বাহুর মধ্যবিন্দু মনে করো কিউ, আর এই বাহুর মধ্যবিন্দু মনে করো আর। তাহলে এই মধ্যবিন্দুগুলো যদি আমি যোগ করি আর যদি কোনো ত্রিভুজ উৎপন্ন হয়, এই ত্রিভুজকে বলা হয়, আর এটার ক্ষেত্রফল সবসময় যে বড় ত্রিভুজটা আছে না তার 4/1 হয় সবসময়ের জন্য। তুমি যদি ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করো, যে ত্রিভুজ উৎপন্ন হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় পুরা ত্রিভুজের 4/1 হবে। আরো মজার কথা হলো, এখানে দেখবা যে মধ্যবিন্দুগুলো যোগ করলে এখানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট 4টা ত্রিভুজে ভাগ হয়। এটা সবসময়, এটা ভবিষ্যতে শিখতে পারবো, তুমি শুধু জেনে রাখো। এখন আমার এটা শেখানোর মূল উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো শীর্ষবিন্দু থেকে এই যে মধ্যবিন্দু আছে না, এই মধ্যবিন্দু পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে এগুলোকে বলা হয় মধ্যমা, এগুলোকে এক একটা মধ্যমা বলা হয়। তাহলে একটা ত্রিভুজের শীর্ষ যেহেতু তিনটা, আবার মধ্যবিন্দু যেহেতু তিনটা, তাহলে এখানে আমি তিনটা মধ্যমা পাবো। এই একটা মধ্যমা, এই শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে একটা মধ্যমা, এটা থেকে এটা যোগ করলে এটা একটা মধ্যমা। তাহলে এখানে আসলে আমি মোট তিনটা মধ্যমা পাবো, তিনটা মধ্যমা পাবো। মধ্যমা নিয়ে আরো অনেক কিছু আছে, মধ্যমা নিয়ে তুমি ভবিষ্যতে আরো শিখতে পারবে। দেখো, মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করছে তিনটা মধ্যমা, এটাকে বলা হয় ভর কেন্দ্র। ভর কেন্দ্র হলো এটা এমন একটা কেন্দ্র, যদি কার্ডবোর্ড দিয়ে এই ত্রিভুজটি আমি তৈরি করি, কার্ডবোর্ড দিয়ে, তাহলে এইখানে যদি আমি কোনো কিছু একটা দিয়ে এভাবে রাখি তাহলে ত্রিভুজটা একদম রয়ে যাবে এইভাবে। মানে এই ত্রিভুজের সকল ভর এই বিন্দুতে পুঞ্জীভূত। মনে রাখবে, পৃথিবীর সকল বস্তুরই একটা ভরকেন্দ্র থাকে। তুমি যদি ভরকেন্দ্রে কোনো ভরকেন্দ্রটা ঠিকভাবে রাখতে পারো তো ওটা স্থির থাকবে, কোথাও পড়বে না। যেমন এটা ভরকেন্দ্রে আমি রাখতে পারছি আঙুলটা, এই জন্য এটা রয়ে গেছে, পড়ে নাই। কিন্তু আমি ভরকেন্দ্র সরিয়ে যদি এদিকে রাখতে চাই তা পড়ে যাবে টুপ করে এটা। তা ভরকেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ, এটা ফিজিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আমাদের শুধু ত্রিভুজের ভরকেন্দ্র জানলেই চলবে। আর ত্রিভুজের ভরকেন্দ্র দেখো, এই যে আমি মধ্যমাগুলো যোগ করছি, এখানে মোট কয়টা ত্রিভুজে বিভক্ত হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। মজার বিষয় হলো এই ছোট ছোট 6টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এগুলো প্রমাণ করা যায়, এখন প্রমাণ করতে গেলে অনেক সময় চলে যাবে। আমি আমি শুধু তথ্যগুলো জানাচ্ছি যেন তুমি মনে রাখতে পারো, উপপাদ্যগুলো বুঝতে পারো। এই জন্য পরবর্তীতে কোনো সময় এটা যখন সামনে আসবে, শুধু একটা জিনিস নিয়ে আলোচনা করবো, তখন আমি এটা শিখিয়ে দেবো। তাহলে প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল সমান হবে, প্রতিটা, এই প্রত্যেকটা পার্ট তুমি হিসাব করবে যে প্রত্যেকটার ক্ষেত্রফলই সমান হবে। আর এই যে ভরকেন্দ্রটা না, এই মধ্যমাকে 2:1 ভাগ করে। মানে শীর্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত যদি 2 একক হয়, তাহলে ভরকেন্দ্র থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত হবে হচ্ছে 1 একক। তার মানে 2:1 অনুপাতে ভাগ করে। এর মানে হলো এইটুকু যদি 5 হয়, এটুকু হবে 2.5, এটুকু 10 হলে এটুকু হবে 5। মানে এখানে যা থাকবে এখানে তার অর্ধেক থাকবে। আমি আশা করব মধ্যমা সম্পর্কে ধারণা পেয়েছো। এখন আমরা যাই হলো তোমার উচ্চতা। দেখো, আমরা কিন্তু ছোটবেলা থেকেই জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ক্ষেত্রফল পাওয়া যায়। কিন্তু অনেকেই মনে করে যে ভূমি এটা, যে মনে করে সে ভুল মনে করে না, ঠিক আছে, তুমি এটাকে ভূমি ধরতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে তোমাকে অবশ্যই এই ভূমির উপর বিপরীত শীর্ষ থেকে লম্ব টানতে হবে, যে লম্বটা পাবা এটাকে ধরবা হলো উচ্চতা। তার মানে এটাকে যদি আমি ভূমি ধরি, B1 মনে করে ধরলাম, তাহলে অবশ্যই উচ্চতা H1 নিতে হবে। তাহলে ক্ষেত্রফল হবে B1 ইন্টু H1। এখন কেউ যদি চায় যে এটাকে সে ভূমি ধরবে, কোনো সমস্যা নেই, সে ধরতে পারবে। কিন্তু শর্ত হলো এই B2 কে সে যদি ভূমি ধরতে চায়, তাহলে অবশ্যই এই শীর্ষ থেকে এই বাহুর উপর অঙ্কিত যে লম্ব আছে না, এটাকে আমি ধরলাম H2। তাহলে এটাকে তার উচ্চতা ধরতে হবে। সে ইচ্ছা করলে এই যে এটা লিখতে পারবে, হাফ ইন্টু B2 ইন্টু H2, এটা হবে তার ক্ষেত্রফল। কেউ যদি চায় যে না, আমি এটাকে এই যে B3 বেস 3 ধরবো, এটাকে ভূমি ধরবো, এটাকে,
কোনো সমস্যা নেই, ধরতে পারবে। কিন্তু উচ্চতা তাকে নিতে হবে অবশ্যই এই বাহুর উপর অঙ্কিত, অপর শীর্ষ থেকে এই বাহুর উপর অঙ্কিত যে লম্ব, ওই লম্বটাকে। তাহলে এটার ক্ষেত্রফল আমরা ইচ্ছা করলে হাফ ইন্টু B3 ইন্টু H3 এটা ব্যবহার করতে পারবো। এই উচ্চতা মনে করে H3 আর কি, এই জায়গা নেই লিখলাম। তাহলে এটার ক্ষেত্রফল যা আসবে, এটার ক্ষেত্রফল তাই আসবে, এটার ক্ষেত্রফলও একই আসবে। তুমি চেষ্টা করে দেখো, এরকম একটা ত্রিভুজ নিয়ে ক্ষেত্রফল বের করবে, সবগুলো মিলবে। তার মানে ভূমি আমি যে নির্দিষ্ট একটাকে বলতে পারি না, ভূমি আসলে তিনটাই হতে পারে। আমরা যে কোনো একটা ধরে নিই, আমাদের চিন্তা ভাবনা যে মাটির সাথে সমান্তরালে যেটা আছে, ভূমির সমান্তরালে এটাই ভূমি, এটা ধরলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, তাছাড়া আর কিছুই না। তুমি যে কোনোটাকে ভূমি ধরতে পারবা। অনেকে মনে করে এটা শীর্ষবিন্দু, এগুলো শীর্ষবিন্দু না, না, কোন যেখানে উৎপন্ন হবে সেটাই শীর্ষবিন্দু। আর আবার অনেকে মনে করে যে এটা শিরকোণ। শিরকোণ শিরকোণ হলো যেটাকে ভূমি ধরবো আমরা, তার বিপরীত কোণ শিরকোণ। তাহলে এটাও শিরকোণ হতে পারে, এটাও শিরকোণ হতে পারে, এটাও শিরকোণ হতে পারে। এখন যদি আমি বলি এটা ভূমি, তাহলে শিরকোণ কোনটা হবে? তুমি বলবো শিরকোণ, তাহলে অবশ্যই এটা হবে। আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। আর এই যে তিনটা যেখানে মিললো না, তিনটা লম্ব যেখানে মিলছে, এটাকে বলা হয় হচ্ছে লম্ব বিন্দু। এটাকে বলা হয় লম্ব বিন্দু। আবার এই ত্রিভুজের, দেখো, ত্রিভুজের আমি যে কোনো বাহুর দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যদি আঁকি, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, লম্বও হবে আবার সমান দুই ভাগে ভাগ করবে। তিনটা বাহুরই মনে করো লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম, তিনটারই। তাহলে এরা যে বিন্দুতে ছেদ করবে এটাকে বলা হয় পরিকেন্দ্র। পরবর্তীতে এগুলো আমরা শিখবো, এখানে এগুলো নিয়ে আর বেশি আলোচনা করব না। এটাকে পরিকেন্দ্র কেন বলা হয়? কারণ এটাকে কেন্দ্র করে বৃত্ত আঁকলে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়, এই জন্য এই বৃত্তকে বলা হয় পরিবৃত্ত, আর পরিবৃত্তের কেন্দ্রের কারণে এটাকে বলা হয় পরিকেন্দ্র। এটা নিয়ে আরো অনেক কিছু আমরা শিখতে পারবো বিস্তারিত। আপাতত আমাদের যে অংশগুলো না জানলেই নয়, সেগুলো আমি দেখাইলাম তোমাদের, কারণ এগুলো আমাদের উপপাদ্যের ক্ষেত্রে কাজে লাগবে আপাতত সাধারণ গণিতের মধ্যে।